সুরেন যতক্ষণ না আসে অমলা বেটি ততক্ষণ পথপানে চাহিয়া থাকে, অথচ এমন ভাবটা দেখায় যেন তাহার মনে কিছুমাত্র চাঞ্চল্য নাই। তোমার ছেলেটিও ভাই বড় কম যান না। অমলা যতক্ষণ ঘরে না থাকে ততক্ষণ সে যেন ছটফট করে। মধ্যে একদিন আমাদের শরীরটা ভালো নয় বলিয়া সুরেনের জিম্মাতে অমলাকে বেড়াইতে পাঠাইয়াছিলাম। গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে গল্পটা পড়ব তার নাম প্রজাপতির পরিহাস। লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। সন্ধ্যার পর আদালত হইতে গৃহে ফিরিয়া প্রৌঢ় বয়স্ক উকিল শ্রীযুক্ত শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহাশয় নিজ শয়নকক্ষে প্রবেশ করিয়া একখানা হাতভাঙা ইজি চেয়ারের ওপর একেবারে যেন এলাইয়া পড়িলেন। গৃহিণী রান্নাঘর হইতেই স্বামীর পদশব্দ শুনিয়াছিলেন। স্বামীর নিকটে আসিয়া তাহার অবস্থা দেখিয়া বলিলেন, হ্যাঁ গা, এখনো পোশাক ছাড়নি? শ্যামাচরণবাবু নীরবে ঘাড়টি নাড়িলেন। গৃহিণী শঙ্কাজড়িত স্বরে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, অমন করে রয়েছ কেন? শরীর ভালো আছে তো? শ্যামাচরণবাবু বলিলেন, শরীর ভালোই আছে। তবে তুমি অমন করে রয়েছ কেন, বলো না? শ্যামবাবু বলিলেন, খবর খারাপ। হংসরাজ সুন্দরমলরা উকিলের চিঠি দিয়েছে। 1 মাসের মধ্যে তাদের টাকা শোধ না করলে নালিশ করবে। গৃহিণী বলিলেন, বটে? তা সে কথা এখন আর ভেবে কি করবে বলো? 1 মাস সময় তো আছে, সে তখন যা হবার তাই হবে। এখন তুমি যাও, হাতে মুখে জল দাও, আমি তোমার চা করি গে। শ্যামাচরণবাবুর বয়স এখন 50-এর কাছাকাছি। নিবাস হালি শহর। প্রত্যহ নৌকায় গঙ্গা পার হইয়া চুঁচুড়ার আদালতে ওকালতি করিতে গিয়া থাকেন। তাহার একটি পুত্র, 2 কন্যা। পুত্র সুরেন্দ্রনাথের বয়স 22 বৎসর। হুগলি কলেজ হইতে বিএ পাশ করিয়া 2 বৎসর যাবৎ সে কলিকাতায় আইন অধ্যয়ন করিতেছে। বড় মেয়ে কমলা সন্তান সম্ভাবিতা। মাসখানেক হইল সে পিতৃগৃহে আসিয়াছে। ছোট সরলা নিজ শ্বশুরালয়েই রহিয়াছে। কন্যা দুটির বিবাহ দিয়া শ্যামাচরণবাবু ঋণগ্রস্ত হইয়াছেন। হংসরাজ সুন্দরমল মারোয়ারি ফার্মের নিকট হ্যান্ডনোটে 3000 টাকা কর্জ লইয়াছিলেন। তাহাদের প্রাপ্য এখন 4000 টাকার কাছাকাছি পৌঁছিয়াছে। উপার্জন যাহা করেন তাহাতে পারিবারিক ব্যয় নির্বাহ করিয়া কলিকাতায় পুত্রের পড়ার খরচ যোগাইয়া মহাজনের জন্য আর কিছু অবশিষ্ট থাকে না। 1 মাসের মধ্যে 4000 টাকা কোথা হইতে আসিবে? রাত্রিতে আহারাদির পর কর্তাগিন্নির কথোপকথন হইতেছিল। কর্তা বলিলেন, লোকে আমায় বলে তোমার টাকার ভাব নাকি। তোমার বিয়ে পাশ করা ছেলে, তার বিয়ে দিয়ে এখনই তো অন্তত 5000 টাকা ঘরে তুলতে পারো। গৃহিণী বলিলেন, তা তো বলবেই লোকে, কিন্তু ছেলেকে যে রাজি করাতে পারিনি, সেই তো হয়েছে বিপদ, কি না? কর্তা বলিলেন, ছেলে যদি রাজি হয়তো এখনো হতে পারে। কোন নগরের মুখুজ্জেদের সেই মেয়েটির এখনো বিয়ে হয়নি। এই শনিবারে সুরকে ডেকে পাঠাবো কি? আর একবার বুঝিয়ে শুনিয়ে দেখা যাক। অলংকার, দান সামগ্রী এসব ছাড়া নগদ 5000 টাকা দিতে তখনই তারা রাজি ছিল। বোধহয় টেনে টুনে 5.5 কি 6ও করা যেতে পারে। বাপের এ অবস্থা শুনলেও কি তার মন গলবে না? গিন্নি বলিলেন, এদিকে তো মাতৃভক্তি পিতৃভক্তি খুব দেখায়, কিন্তু কথা বললে শোনে না, ওই তো দোষ। কর্তা বলিলেন, আজকালকার ছেলেদের তো ওই রকমই হয়েছে কি না। মুখের সামনে দাঁড়ায় কার সাধ্য, কিন্তু কাজের বেলায় ফক্কি কার। গৃহিণী বলিলেন, কিন্তু যে কথা সে বলে তাও তো কিছু অন্যায্য কথা নয় গো। সেবার বললে, দেখো মা, এই বর্পণের অত্যাচারে মধ্যবিত্ত বাঙালি গৃহস্থ
জর্জরিত হয়ে উঠেছে। দেশের এই অমঙ্গল দূর করার জন্য আমরা কলেজের ছাত্ররা মিলে সমিতি করেছি, কত বক্তৃতা করে বেড়াচ্ছি, খবরের কাগজে কত প্রবন্ধ লিখছি, কত ছেলেদের খোসামত করে প্রতিজ্ঞাপত্রে সই করিয়ে নিচ্ছি। আমাকেই সকলে সে সভার সম্পাদক করেছে। এখন আমি যদি পণ নিয়ে বিবাহ করি, তাহলে লোক সমাজে আমার মুখ দেখাবো কেমন করে? কর্তা বলিলেন, সে তো সবই বুঝি, কিন্তু বাপের এই অপমান, এই দুঃখের চেয়ে সমাজে তার মুখ দেখাতে না পারার অপমানটাই কি এত বড় হল? গৃহিণী এ কথার কোনো সদুত্তর দিতে পারিলেন না। যাহা হোক, স্থির হইল এ শনিবারে বাড়িতে আসিতে অনুরোধ করিয়া কালই সুরেনকে পত্র লেখা হইবে। সুরেন পূর্বে এক শনিবার অন্তর বাড়ি আসিতই। ইদানিং বিবাহ পণ নিবারণী সমিতির সম্পাদক হইয়া তাহার অত্যন্ত সময়াভাব ঘটিয়াছে। তাই সে মাসে একবার, ইংরেজি মাসের প্রথম শনিবার বাড়ি আসে। পিতামাতার সহিত সাক্ষাৎ হয়, মাসিক খরচের টাকাটাও লইয়া যায়। শনিবার সন্ধ্যার ট্রেনে সুরেন আসিয়া পৌঁছিল। পরদিন গৃহিণী উকিলের চিঠিখানি বাহির করিয়া পুত্রের হাতে দিয়া বলিলেন, পড়ো। সুরেন সেখানি পাঠ করিয়া মার হাতে ফিরাইয়া দিয়া বলিল, তাই তো, এখন উপায়? মা বলিলেন, তুমি বাবা উপযুক্ত ছেলে, উপায় তুমি করো। সুরেন কহিল, আমি কি উপায় করব বলো তো মা? মা বলিলেন, কোন্নগরের মুখুজ্জেদের সেই মেয়েটিকে বিয়ে করো, এখনই নগদ 5,000 টাকা পাওয়া যাবে। সুরেন বলিল, কিন্তু মা, আমি তো বলেছি। পুত্রকে বাধা দিয়া জননী বলিলেন, তুমি যা বলেছ তা আমি শুনেছি, সে সবই আমি বুঝি, কিন্তু এদিকে যিনি তোমার জন্মদাতা মহাগুরু, যিনি নিজের গায়ের রক্ত জল করে তোমায় মানুষ করেছেন, তিনি যে দেনার দায়ে জেলে যান, উনি জেলে গেলে সমাজে কি তোমার মান সম্ভ্রম বাড়বে বাবা? সুরেন নত মস্তকে বসিয়া কি চিন্তা করিল। তাহার পর মুখ তুলিয়া বলিল, আর কি কোনো উপায় নেই মা? মা বলিলেন, না বাবা, আর কোনো উপায় নেই। কমলার বিয়ের পর আমার যে কখানা গহনা বাকি ছিল, সরলার বিয়ের সময় সে সবই গেছে। তা তো তুমি সবই জানো। হাতে এই যে 2 গাছা রুলি দেখছ, এই সার। সম্বলের মধ্যে এই বাড়িখানি, তা পাড়াগাঁয়ে এই পুরনো বাড়ি বেচলে 1,000 টাকা পাওয়া যায় তো ঢের। বলিতে বলিতে গৃহিণীর কণ্ঠস্বর ভারী হইয়া উঠিল। সুরেন বলিল, না তা বলছি নে, আর কোথাও যদি ধার পাওয়া যায়। কে আর ধার দেবে বাবা? মহাজন যে হবে সেটা জানতে পারবেই যে আর এক মহাজনের কাছে টাকা ধার নিয়ে তার একটি পয়সাও শোধ করতে পারিনি। নালিশের ভয় দেখাচ্ছে বলে তাদের দেবার জন্য এই টাকা ধার করা হচ্ছে। সুরেন নীরবে বসিয়া রহিল। কিয়ৎক্ষণ পরে মা বলিলেন, তুমি বাবাকে জেল থেকে মুক্ত করবার জন্য বিয়ে করবে? এটা কি একটা বড় কথা হল? মেয়েটি আমি দেখেছি, খাসা, ঘর আলু করা মেয়ে, সৎ বংশ, সকল রকমেই উপযুক্ত কুটুম। আর অমত করো না বাবা, রাজি হও। এই বৈশাখ মাস পড়তেই শুভ কার্যটি হয়ে যাক। আচ্ছা মা, ভেবে দেখি বলিয়া সুরেন উঠিয়া গেল। সোমবার প্রাতে গৃহিণী পুত্রকে দেখিতে না পাইয়া তাহার অনুসন্ধানে গিয়া শয্যার উপর একখানি পত্র পাইলেন। কুম্পিত হস্তে সেখানি খুলিয়া পাঠ করিলেন, আমি তোমার অধম সন্তান, তোমাদের অনুরোধ রক্ষা করিতে পারিলাম না। যে আদর্শকে আমি জীবনের ব্রতস্বরূপ গ্রহণ করিয়াছি, তাহা হইতে কোনো মতেই বিচ্যুত হইতে পারিব না। আমাকে তোমরা পারো তো ক্ষমা করিও।
ভোরের ট্রেনে কলিকাতা যাত্রা করিলাম। ইতি প্রণত শ্রী সুরেন। পত্র পাইয়া গৃহিণীর মাথা ঘুরিতে লাগিল। স্বামীকে গিয়া তিনি সে পত্র দেখাইলেন। তিনি উহা পাঠ করিয়া বলিলেন, যাগে, না করলে তো বই গেল। আমার অদৃষ্টে যা আছে তাই হবে, কিন্তু এবার টাকা নিতে এলে বলে দিও, আর আমি তার খরচ জোগাতে পারব না। খাইয়ে পরিয়ে তাকে এত বড়টা করলাম, লেখাপড়া শেখালাম, এখন নিজের পথ সে নিজেই দেখুক। গৃহিণী অশ্রুপূর্ণ নয়নে তথা হইতে প্রস্থান করিলেন। পরমাসে প্রথম শনিবারে সুরেন টাকা লইতে আসিল না। কলিকাতা হইতে পিতাকে সে চিঠি লিখিল, বাবা, আপনার আদেশ আমি পালন করিতে না পারিয়া কিরূপ মনোদুঃখে কাল কাটাইতেছি তাহা আমার অন্তর্যামী জানেন। আপনার এরূপ অর্থ সংকটের সময় আমার পড়ার খরচের জন্য আপনাকে বিব্রত করা আর আমি উচিত মনে করি না। এ কয়দিন চেষ্টা করিয়া মার্চেন্ট অফিসে আমি একটি 40 টাকা বেতনের কেরানিগিরি জোগাড় করিয়াছি, তাহাতেই আমার খরচ চলিবে। আপনার ও জননী দেবীর পাদপদ্মে আমার শত শত প্রণাম। ক্ষমাপ্রার্থী শ্রী সুরেন। ইহার কয়েকদিন পরে শ্যামাচরণ আসিয়া স্ত্রীকে জানাইলেন, হংসরাজ সুন্দরমলের যিনি উকিল, তিনি তাহার মক্কেলগণকে বলিয়া কহিয়া ঋণ পরিশোধের সময়টা 1 মাসের স্থানে 6 মাস করিয়া লইয়াছেন। গৃহিণী বলিলেন, তা তো হইল, কিন্তু 6 মাসের মধ্যেই বা 4000 টাকা আসবে কোথা থেকে গো? শ্যামাচরণ বলিলেন, দেখি ভগবান কি করেন। গৃহিণী বলিলেন, কলিতে ভগবানের বিচারই যদি থাকবে তাহলে আর ভাবনা কি? ভগবান বিচার করুন না করুন, প্রজাপতি কিন্তু একটি ভারী মজা করিলেন। হালি শহর নিবাসী উমাচরণ চৌধুরী মহাশয় রাজপুতানার কোনো দেশীয় কদর রাজ্যে প্রধান বিচারপতির কার্যে নিযুক্ত আছেন। কয়েকদিন হইল 14 বৎসরের কন্যা অমলার বিবাহের জন্য ছুটি লইয়া তিনি সপরিবারে স্বগ্রামে আসিয়াছেন। 25 বৎসর পূর্বে উমাচরণ ওকালতি করিবার জন্য রাজপুতানায় গমন করেন। মাঝে একবার মাত্র দেশে আসিয়াছিলেন, সেও 10-12 বৎসরের কথা। এই উমাচরণ ছিলেন শ্যামাচরণের বাল্যবন্ধু ও সহপাঠী। উমাচরণ ক্রমে শ্যামাচরণের সাংসারিক ব্যাপারের সমস্ত কথাই শুনিলেন। শুনিয়া বড়ই দুঃখিত হইলেন। বন্ধুর সঙ্গে গোপনে কি একটা পরামর্শ করিতে লাগিলেন। সুরেনকে পূর্বে তিনি 10-11 বৎসরের বালকটি মাত্র দেখিয়াছিলেন। একদিন কলকাতায় যাইয়া গোপনে সুরেনকে দেখিয়া আসিলেন এবং তাহার স্বভাব চরিত্র সম্বন্ধে অনুসন্ধানও করিলেন। বুঝিলেন সে যুবকের চরিত্র অনিন্দনীয়। ফিরিয়া আসিয়া উমাচরণ বলিলেন, বন্ধু, তোমার ছেলেটিকে দেখে এলাম, আমার তো বেশ পছন্দই হয়েছে। আমার অমূলাকে তাহলে তুমি নাও, সে তোমার ছেলের অনুপযুক্ত হবে না। শ্যামাচরণ বলিলেন, তাহলে সেই পরামর্শই রইল তো? ছেলের কথা অনুযায়ী বিয়ের সময় শুধু শাঁখা শাড়ি পরিয়ে একটি হর্তুকি দিয়ে তুমি কন্যাদান করবে। তারপর দিন চুপি চুপি এসে আমি টাকাটা নিয়ে যাব, দেনাটাও ফেলে দেব, আর বৌমার জন্যে গয়নাগাটিও গড়িয়ে দেব। উমাচরণ কিছুক্ষণ ভাবিলেন, তাহার পর বলিলেন, সে যেন হলো, কিন্তু তোমার যে দেনা শোধ হয়ে গেল, তুমি যে পুত্রবধূর অলঙ্কার গড়াচ্ছ, এসব কার টাকাতে সে কথা জানতে কি খোকার বাকি থাকবে? তখন যদি সে বেঁকে বসে, যদি বলে আমায় ঠকিয়ে বিবাহ দেওয়া হয়েছে, ও স্ত্রীকে আমি গ্রহণ করব না। শ্যামাচরণ বলিলেন, না না, তা কি আর সে করতে পারে? একবার বিয়ে হয়ে গেলে তারপর বিবাহিতা স্ত্রীকে ত্যাগ করতে কি সে পারে? লেখাপড়া শিখেছে, একটা কর্তব্য জ্ঞান তো আছে। উমাচরণ বলিলেন, কি যেন ভাই,
আজকালকার ছেলেদের কর্তব্য জ্ঞান যে ভীষণ। কর্তব্যের অনুরোধে বাপকে যে জেলে পাঠাতে প্রস্তুত, সে স্ত্রীকে ত্যাগ করবে, তার আশ্চর্য কি? এই সময় ডাকওয়ালা একখানা চিঠি দিয়া গেল, সুরেনের চিঠি। সুরেন লিখিয়াছে, আগামী 12ই এপ্রিল তাহাদের ল কলেজ গ্রীষ্মের ছুটির জন্য বন্ধ হইবে। যে ফার্মে সে চাকরি করে, তাহারা দার্জিলিংয়ে তাহাদের একটি ব্রাঞ্চ খুলিতে মনস্থ করিয়াছেন। সেই কারণে ছোট সাহেবের সঙ্গে তাহাকেও দার্জিলিংয়ে গিয়া মাসখানেক থাকিতে হইবে। পত্রখানি পড়িয়া শ্যামাচরণ সেখানি বন্ধুর হাতে দিলেন। পত্র পড়িয়া উমাচরণ বলিলেন, ভালোই হলো। শ্যামাচরণ জিজ্ঞাসা করিলেন, কি ভালো হল? দাঁড়াও, একটু ভেবে চিনতে দেখি, তারপর তোমাকে বলবো এখন। বলিয়া তিনি প্রস্থান করিলেন। 10ই বৈশাখ দার্জিলিং হইতে উমাচরণ শ্যামাচরণকে পত্র লিখিলেন। বন্ধু বরশু, আমরা গতকল্য নিরাপদে দার্জিলিংয়ে পৌঁছিয়াছি। উপস্থিত স্যানিটোরিয়ামে আসিয়া উঠিয়াছি। 2-1 দিনের মধ্যেই একটি বাড়ি লইব। সুরেন বাবাজিকে খুঁজিয়া বাহির করিবার সময় এখনো পায় নাই। বউ ঠাকুরানীকে আমার নমস্কার এবং কমলামাকে স্নেহাশীর্বাদ জানাইবে। ইতি তোমার বন্ধু উমাচরণ। 13ই বৈশাখ আবার দার্জিলিং হইতে উমাচরণের পত্র আসিল। বন্ধু, গতকল্য বিকালে মেলে বেড়াইতে বেড়াইতে সুরেন বাবাজিকে দেখিতে পাইলাম। পরিচয় লইয়া বিস্ময়ের ভান করিয়া বলিলাম, হ্যাঁ, তুমি হালি শহরের শ্যামাচরণের ছেলে? আমার বাড়ি যে হালি শহর, আর তোমার বাবা যে আমার বাল্য বন্ধু। তাহাকে সঙ্গে করিয়া বাসায় আনিলাম। রাত্রিতে আমার গিন্নি তাহাকে আহারের জন্য জিদ করিলে সুরেন সম্মত হইল। অমলার সঙ্গেও তাহার আলাপ করাইয়া দিয়াছি। অমলা কাল গান শুনাইয়াছে। গান শুনিয়া সুরেন খুব খুশি হইয়াছে, তাহা বেশ বুঝা গেল। আগামীকল্য বিকালে তাহাকে চা পানের নিমন্ত্রণ করিয়াছি এবং বলিয়াছি, চা পানের পর সকলে একত্রে বেড়াইতে যাওয়া যাইবে। 1 জ্যৈষ্ঠ দার্জিলিং হইতে উমাচরণ পত্র পাঠাইল শ্যামাচরণকে। বন্ধু, সুরেন প্রায় প্রতিদিনই বিকালে এখানে আসিয়া চা খায় এবং সান্ধ্য ভোজনও মাঝে মাঝে এখানে সম্পন্ন করে। সুরেন যতক্ষণ না আসে অমলা বেটি, ততক্ষণ পথপানে চাহিয়া থাকে, অথচ এমন ভাবটা দেখায় যেন তাহার মনে কিছুমাত্র চাঞ্চল্য নাই। তোমার ছেলেটিও ভাই বড় কম যান না। অমলা যতক্ষণ ঘরে না থাকে ততক্ষণ সে যেন ছটফট করে। মধ্যে একদিন আমাদের শরীরটা ভালো নয় বলিয়া সুরেনের জিম্মাতে অমলাকে বেড়াইতে পাঠাইয়াছিলাম। দুজনে একলা বেড়াইতে যাইবে শুনিয়া মনের আনন্দ গোপনের জন্য দুজনেরই কি অমানুষিক চেষ্টা! দৃশ্যটা যদি ভাই দেখিতে! কয়েকদিন হইল আমরা বাড়ছিলে বেড়াইতে গিয়া ইচ্ছাপূর্বক উহাদিগকে হারাইয়া ফেলিয়া নিজেরা বাড়ি ফিরিয়া আসি। ঘণ্টাখানেক পরে উহারা ফিরিল। তখন নিজেদের মুখ হইতে হাসি তামাশার ভাবটা মুছিয়া দুশ্চিন্তার ভাবনা আনয়ন করা কষ্টসাধ্য হইয়াছিল। 12ই জ্যৈষ্ঠ উমাচরণের পত্র শ্যামাচরণকে। ভাই বন্ধু, গতকল্য সুরেন আমার নিকটে আসিয়া অমলার হস্ত প্রার্থনা করিয়াছে। আমি বলিলাম, বেশ তো, তাহলে তোমার বাপকে একখানা চিঠি লিখি। সে বলিল, বাবাকে চিঠি লিখলে তিনি এখনই আপনার কাছে অনেক টাকা চেয়ে বসবেন। আমি বলিলাম, তাতে আমি পিছপাও নই। সে বলিল, বাবা যদি টাকা নেন তাহলে কিন্তু আমি বিবাহ করতে পারব না। যদি আপনি অমলাকে শুধু শাঁখা শাড়ি পরিয়ে একটি হত্তুকি পণ দিয়ে দান করেন
তবেই কিন্তু আমি বিবাহ করতে পারি। শুনিয়া আমি কৃত্রিম ক্রোধ ভরে বলিলাম, কি এত বড় কথা তুমি আমায় বলো? তোমার চোখে আমি একটা পথের ভিখারি বুঝি না? ধমক খাইয়া ছেলেটা মুশড়াইয়া গেল। আমতা আমতা করিয়া বলিল, না না, সেভাবে আমি বলিনি, আপনি রাগ করছেন কেন? তারপর সে তার পণ নিবারণী সভার কথা আরও কত কী সব মাথামুন্ডু বলিতে লাগিল। আমি বলিলাম, ও কলকাতার সেই পণ নিবারণী সভা, প্রফেসর অমূল্য বোস যার সভাপতি? খোকা বলিল, আগে হ্যাঁ। আমি বলিলাম, সেই লোকই তো সম্প্রতি বিবাহ করে শ্বশুরের টাকায় বিলাত গেছে। খবরের কাগজওয়ালারা তাই নিয়ে কী রকম গালাগালিটা দিয়েছে দেখো না। বলিয়া সেই দিন প্রাতে প্রাপ্ত একখানা সংবাদপত্র তাহাকে দেখাইলাম। পড়িয়া সুরেন ভারী দমিয়া গেল, বলিল, তাহলে বুঝুন না, আমি সেই সভার সম্পাদক। আমিও যদি ওই কার্য করি, আমাকেও তো এমনি করে গালাগালি খেতে হবে। এই কথা শুনিয়া আমি যেন একটু ঠান্ডা হইয়াছি এরূপ অভিনয় করিয়া বলিলাম, কিন্তু বাপু, তুমি হাজার রাজি থাকলেও তোমার বাপের অমতে তোমাকে আমি জামাই করি কি করে বলো তো? তোমার বাবাকে আমি ছোটবেলা থেকে জানি তো, তিনি ভারী একরোখা মানুষ। শেষকালে বলে বসবেন, ও বউ আমি গ্রহণ করব না। তার চেয়ে বাপু, তোমার বাবাকে চিঠিপত্র লিখে সব ঠিকঠাক করি, তিনি অনুমতি দিলেই শুভ কার্যটি হতে পারবে। খোকা বলিল, সে আশা বৃথা। তিনি বড় অর্থ সংকটে পড়ে আছেন, বিনা টাকায় কখনোই তিনি সম্মতি দেবেন না। আমি বলিলাম, তাহলে বাপু, এ কাজের মধ্যে আমি নেই। বাপ মাকে লুকিয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করবে, সে হতেই পারে না, অসম্ভব। আমার মেয়ের অন্যত্র সম্বন্ধ করতে হবে। তুমি বাপু এ বাড়িতে আর এসো না। অমলা তো নিতান্ত ছোটটি নেই, তোমাদের দেখাশুনো হলে মিছেমিছি মন খারাপ হবে বই তো নয়। এই কথা শুনিয়া আমাকে একটি প্রণাম করিয়া সুরেন প্রস্থান করিল। রাত্রিতে গিন্নির কাছে শুনিলাম মেয়েটা কোথায় দাঁড়াইয়া এ সকল কথা শুনিয়াছিল। গিন্নি দেখেন সে বিছানায় উপুড় হইয়া পড়িয়া বালিশে মুখ গুজিয়া কাঁদিতেছে। তার মায়ের কাছে সে আর কোনো কথা গোপন করিতে পারে নাই, বলিয়াছে অন্যত্র তাহার বিবাহ সম্বন্ধ করিলে সে আফিম খাইবে। আমি গিন্নিকে বলিলাম, কালকের দিনটা চুপ করে থাকো, পরশু চিঠি লিখে সুরেনকে ডেকে পাঠিও। অমলাকে তুমি বলে রেখো সুরেন আজ আসবে। বাপমার অনুমতি নেওয়ার সম্বন্ধে তাকে রাজি করা অমলারই ভার। এ বিষয়ে সুরেন রাজি হলে আর কোনো গোল নেই। সুরেন এলে পরে অমলার কাছে তাকে রেখে তুমি চলে এসো, তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। পরামর্শ মতোই কার্য করা হইয়াছিল। যাইবার সময় সুরেন আমায় বলিয়া গিয়াছে, আজই সে তোমাকে চিঠি লিখিবে। 12ই জ্যৈষ্ঠ দার্জিলিং হইতে সুরেন তাহার মাতাকে পত্র লিখিল। পরম পূজানিয়া শ্রীমতী মাতা ঠাকুরণী দেবী চরণ কমলেশু। মা, দার্জিলিংয়ে পৌঁছানো সংবাদটি মাত্র তোমায় দিয়াছিলাম। তারপর নানা কার্যে ব্যস্ততার জন্য তোমাদের পত্র লিখিতে পারি নাই। আমার সে অপরাধ মার্জনা করিও। এখানে পৌঁছিবার অল্পদিন পরেই বাবার বাল্যবন্ধু হালিশহর নিবাসী শ্রীযুক্ত উমাচরণ চৌধুরী মহাশয়ের সহিত আমার আলাপ হয়। এবার ছুটিতে প্রথম হালিশহরে গেলে তোমাদের সঙ্গে তাহাদের দেখা সাক্ষাৎ হইয়াছিল শুনিলাম। তাহার কন্যা অমলাকে অবশ্যই তোমরা দেখিয়াছ। তাহার সহিত তিনি আমার বিবাহ দিতে চাহেন। টাকা কড়িও যথেষ্ট দিতে প্রস্তুত আছেন, এরূপ আভাস পাইয়াছি। পণ লইয়া বিবাহ করার আমি কিরূপ বিরোধী তাহা তো তোমরা ভালোরূপেই জানো। ওই কার্য করিলে দেশের চক্ষুতে আমি যে অত্যন্ত হেয় হইয়া পড়িব তাহাতেও সন্দেহ নাই। কিন্তু টাকা না পাইলে বাবা জেলে যান, সেটা ঘটিতে দেওয়া আমার পক্ষে ঘোর অকৃতজ্ঞতার কার্য হয়। ইহাতে সন্দেহ নাই, পূর্বেও ছিল না, এখনও নাই। অনেক ভাবিয়া চিন্তিয়া আমি স্থির করিয়াছি, আমার পরম গুরু পিতৃদেবের মঙ্গলার্থে আমার আদর্শ, আমার প্রতিজ্ঞা
সমস্ত বলি দিয়া তাহার আজ্ঞানুবর্তী হইব। অতএব মা, বাবাকে বলিও যে তিনি যাহা আদেশ করিবেন তাহাই আমি নত মস্তকে পালন করিতে প্রস্তুত আছি, তবে অন্য কোথাও নহে। এই চৌধুরী মহাশয়ের সহিতই কথাবার্তা যেন হয়, ইহাই আমার আন্তরিক ইচ্ছা। সেবক শ্রী সুরেন। পুনঃ চৌধুরী মহাশয়কে পত্রখানি শীঘ্রই লেখা প্রয়োজন, কারণ শ্রাবণের মাঝামাঝি তাহার ছুটি ফুরাইবে, তিনি আবার রাজপুতানায় চলিয়া যাইবেন। মহাসমারোহে ২৬শে জ্যৈষ্ঠ তারিখে বিবাহ কার্য সম্পন্ন হইয়া গেল। পরবৎস সুরেন ওকালতি পাশ করিয়া সস্ত্রীক রাজপুতানায় চলিয়া গেল। সেইখানেই শ্বশুরের আদালতে সে এখন ওকালতি করে। তাহার একটি পুত্র ও ২টি কন্যা জন্মিয়াছে। উমাচরণ বাবুরও পেনশন লইবার সময় হইয়া আসিয়াছে। জামাতাকে তিনি একটি ছোটখাটো জজিয়তি পদে বহাল করিয়া আসিতে পারিবেন, মহারাজ বাহাদুর এইরূপ আভাসও দিয়াছেন। কি কেমন লাগলো গল্পটা জানাবে কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ। আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।